আচ্ছা, দিনের শেষে কি কখনো এমন মনে হয় যে সারাদিন এত ছোটাছুটি গেল, অথচ যে কাজগুলো জরুরি ছিল সেগুলো যেন যেখানে ছিল সেখানেই পড়ে আছে? সময়টা কোথায় গেল সেটাই বোঝা মুশকিল। হয়তো ফোনে বা ধরুন সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে, কিংবা অন্য কোনো ছোটোখাটো বিনোদনে। আর রাতে যখন শুতে যাই মনে হয় ধুর, আজও দিনটা ঠিকঠাক কাজে লাগলো না। এই অনুভূতিটা আমার তো মনে হয় আজকাল খুব পরিচিত, তাই না? হ্যাঁ, একদম। এটা অনেকেরই হয়। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে কিন্তু ঠিক এই সমস্যাটাই। আমাদের হাতে আছে ডোপামিন ডিটক্স, জীবনের লাগাম হাতে নাও, বইয়ের কিছু অংশ। আর এই অংশগুলো বলছে যে আমাদের এই মনোযোগের অভাব আর সময় নষ্ট হওয়ার পেছনে একটা বড় ভূমিকা আছে ডোপামিন নামের একটা রাসায়নিকের। তো আমরা আজ এই বইয়ের অংশগুলোর সাহায্যেই বোঝার চেষ্টা করব ডোপামিন জিনিসটা ঠিক কিভাবে এটা আমাদের মনোযোগকে নিজের দিকে টেনে নেয়। আর এই চক্র থেকে বের হওয়ার জন্য ডোপামিন ডিটক্স ধারণাটাই বাটি বলছে এই বই। বিষয়টা আসলেই ভাবার মতো। এই বইয়ের অংশে ডোপামিনকে যেভাবে বলা হয়েছে সেটা হলো, এটা মস্তিষ্কের একটা সিগন্যাল বা সংকেত, যা আমাদের আনন্দ বা ধরুন কোনো পুরস্কার পাওয়ার অনুভূতি দেয়। কিন্তু আসল সমস্যাটা তৈরি হয় কখন জানেন? যখন খুব ঘন ঘন, খুব অল্প সময়ে ছোট ছোট জিনিস থেকে এই ডোপামিন আসতে থাকে। যেমন ধরুন, ফেসবুকে একটা লাইক পেলেন, বা ফোনে একটা নতুন নোটিফিকেশন এলো, কিংবা ইউটিউবে কয়েক মিনিটের একটা মজার ভিডিও দেখলেন। বইটার বিশ্লেষণ অনুযায়ী এই যে ক্রমাগত ছোট ছোট আনন্দের স্রোত, এটা আমাদের ভাসিয়ে নিয়ে যায়। ফলাফলটা কি হয়? আমরা ওই তাৎক্ষণিক তৃপ্তির পেছনেই ছুটতে থাকি। কিন্তু জীবনের যে বড় লক্ষ্যগুলো আছে, বা ধরুন কোনো গভীর কাজ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এগুলোর জন্য যে ধৈর্য আর মনোযোগ দরকার, সেটাই যেন হারিয়ে ফেলি। ঠিক। অস্থিরতা বাড়ে, কোনো কিছুতে বেশিক্ষণ মন দিতে পারাটা কঠিন হয়ে পড়ে। এই বইয়ের অংশে না অনিক নামের একজনের একটা খুব বাস্তব উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ, আমি দেখেছি। অনেক ঠিক করেছিল নিজের একটা ব্যবসা শুরু করবে। শুরুতে দারুণ উৎসাহ, প্ল্যান সব রেডি, কাজও শুরু করলো। কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই ফোনে হয়তো একটা মেসেজের শব্দ, বা ধরুন ইউটিউবের একটা লোভনীয় ভিডিও থাম্বনেল চোখে পড়ল। অনেক ভাবল, আচ্ছা জাস্ট 5টা মিনিট দেখি। কিন্তু যা হয় আর কি, সেই 5 মিনিট কখন যে 1 ঘন্টা ছাড়িয়ে গেছে সে বুঝতেই পারেনি। দিনের শেষে ব্যবসার কাজের কিছুই এগোলো না। তার যে স্বপ্নটা ছিল সেটার ওপর যেন একটা ধুলোর আস্তরণ পড়তে শুরু করলো। অনেকের এই অবস্থাটা কিন্তু অনেকের জন্যই খুব পরিচিত, তাই না? একদম, খুব চেনা ছবি। সোর্স আমাদের দেখাচ্ছে এর পেছনে কি ঘটছে। আসুন এটা একটু ভেঙে দেখি। ঠিক, অনেকের অভিজ্ঞতা তা আসলে বইটাতে যেভাবে ডোপামিন চক্রের কথা বলা হয়েছে তারই একটা প্রতিচ্ছবি। সামান্য ডিজিটাল প্রলোভনগুলো, নোটিফিকেশন বা ভিডিওর মতো জিনিসগুলো কিভাবে আমাদের মূল লক্ষ্য থেকে, ফোকাস থেকে সরিয়ে দেয়, তা এখানে খুব স্পষ্ট। তবে গল্পটা এখানেই শেষ নয়। এই বইয়ের অংশে দেখানো হয়েছে যে অনেক একটা কঠিন কিন্তু খুব জরুরি সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে ডোপামিন ডিটক্স করবে। ডোপামিন ডিটক্স ঠিক কি করলো সে? সে কিছুদিনের জন্য নিজেকে ফেসবুক, ইউটিউব, অনলাইন গেমিং, এই জাতীয় তাৎক্ষণিক কিন্তু আসলে অপ্রয়োজনীয় আনন্দের উৎসগুলো থেকে সচেতনভাবে দূরে সরিয়ে রাখল। এটা তো বেশ কঠিন হওয়ার কথা। অবশ্যই। প্রথম কয়েকটা দিন রীতিমতো চ্যালেঞ্জিং ছিল তার জন্য। অস্থিরতা, বিরক্তি, সবকিছুই ছিল। কিন্তু বইটা যেমনটা বলছে, ধীরে ধীরে একটা পরিবর্তন আসতে শুরু করে। তার মনটা শান্ত হয়, মনোযোগ গভীর হতে থাকে, সে আবার বই পড়ার ধৈর্য ফিরে পায়, ব্যবসার কাজে মন দিতে পারে। স্বপ্নের পেছনে ছোটার সে শক্তিটা যেন আবার ফিরে আসে। বাহ! এখানে মজার ব্যাপার হলো, আমাদের মস্তিষ্ক কিন্তু এই ফাঁদ থেকে বের হওয়ার পথও জানে। সে নিজেকে মানিয়ে নিতে পারে, নতুন করে গুছিয়ে নিতে পারে, যদি আমরা তাকে সেই সুযোগটা দিই আর কি। তার ডোপামিন ডিটক্স এই নয় যে সব আনন্দ বা বিনোদন বাদ দিয়ে দিতে হবে। বইয়ের অংশটা কি এটাই বলছে? এটা কি তাহলে একটা সাময়িক বিরতি, মস্তিষ্ককে রিফ্রেশ করার মতো কিছু?
হ্যাঁ, বইটির ব্যাখ্যা অনুযায়ী বিষয়টা ঠিক তাই। এটা কোনো আজীবনের জন্য সন্ন্যাস নেওয়া নয়, বরং একটা সচেতন চেষ্টা। মানে মস্তিষ্ককে যেন নতুন করে ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে সে ওই ছোটখাটো ডিজিটাল আকর্ষণে সহজেই ভেসে না যায়, আর যা সত্যিই গুরুত্বপূর্ণ সেদিকে মনোযোগটা ধরে রাখতে শেখে। ও আচ্ছা। এটা অনেকটা ধরুন কম্পিউটারের সিস্টেম রিস্টার্ট দেওয়ার মতো, ব্রেইনকে একটা সুযোগ দেওয়া যাতে সে তার স্বাভাবিক কার্যকারিতায় ফিরতে পারে, যেখানে ওই তাৎক্ষণিক উত্তেজনা নয়, বরং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোই প্রাধান্য পায়। আর সময় ফিরে পাওয়ার যে ধারণাটা বইয়ের এই অংশে আছে, সেটাও তো বেশ ইন্টারেস্টিং। ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। ভেবে দেখুন একবার, বইটাতে একটা হিসেব দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি কেউ প্রতিদিন গড়ে ৩-৪ ঘন্টা সোশ্যাল মিডিয়া বা ধরুন অন্য অপ্রয়োজনীয় ডিজিটাল কন্টেন্টে ব্যয় করে, তার অর্ধেক সময়ও যদি সেই কোনো নতুন স্কিল শেখা বা নিজের জ্ঞান বাড়ানো বা গুরুত্বপূর্ণ কোনো কাজের পেছনে দেয়, তাহলে মাত্র ৬ মাসে তার জীবনে কী পরিমাণ পজিটিভ পরিবর্তন আসতে পারে। ৬ মাসে ভাবা যায়? হ্যাঁ, বইয়ের এই অংশটা আমাদের ভাবতে বাধ্য করে, আমরা যখন ফোনটা হাতে নিই, সেটা কি আসলেই কোনো দরকারি কাজে নিই, নাকি স্রেফ একটা অভ্যাসের বশে? ঠিক ঠিক বলেছেন। কতবার এমন হয় না যে শুধু নোটিফিকেশন দেখতে গিয়ে বা একটু নিউজ ফিড স্ক্রল করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে গেল? প্রায়ই। বইটা এখানেই প্রশ্ন তুলছে, ওই একই সময় যদি অন্য কিছুতে ব্যবহার করা হতো, যেমন ধরুন একটু ব্যায়াম করা বা নিজের কোনো শখের চর্চা বা প্রিয়জনের সাথে মন খুলে কথা বলা কিংবা নতুন কিছু শেখা, তাহলে জীবনটা কেমন হতে পারত? সত্যি, বইয়ের আরেকটা গল্প খুব মনে দাগ কাটে, মাহিনের গল্পটা। হ্যাঁ, মাহিনের কেসটা আবার একটু ভিন্ন। গেমের প্রতি মারাত্মক আসক্তি, রাত জেগে গেম খেলার নেশায় পড়াশোনা প্রায় লাটে উঠেছিল, বন্ধুদের সাথে দূরত্ব তৈরি হচ্ছিল, এমনকি পরিবারের সাথে সম্পর্ক খারাপ হচ্ছিল। সেও একটা পর্যায়ে গিয়ে চক্রটা ভাঙার সিদ্ধান্ত নেয়, ডিটক্স শুরু করে। তার জন্য নিশ্চয়ই কঠিন ছিল। অবশ্যই, প্রথম দিকে ভীষণ কষ্ট হয়েছে, মনে হতে সময় কাটছেই না, কিছুই ভালো লাগছে না। কিন্তু বইয়ের বর্ণনা অনুযায়ী ধীরে ধীরে সে তার পুরনো শখগুলোতে ফিরতে শুরু করে, যেগুলো ডিজিটাল ছিল না। যেমন ছবি আঁকা বা তার পছন্দের বইগুলো আবার পড়া, মানুষের সাথে সামনাসামনি বসে গল্প করা। কয়েক মাস পর সে নিজেই বুঝতে পারে তার জীবনের নিয়ন্ত্রণটা আবার তার হাতে ফিরে এসেছে। মাহিনের এই অভিজ্ঞতাটা কিন্তু আরেকটা জরুরি দিক তুলে ধরে। ঠিক ধরেছেন, মাহিনের গল্পটা আসলে বইটির যে মূল বার্তা সেটাকে আরও জোরদার করে। কি সেই বার্তা? যে জীবনের গভীরতম তৃপ্তি বা আসল আনন্দ, সেটা কিন্তু ক্রমাগত ওই ডিজিটাল উত্তেজনা বা তাৎক্ষণিক প্রাপ্তিতে নয়, বরং সেটা লুকিয়ে আছে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া, নিজের লক্ষ্য ঠিক করা এবং সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে হলেও এগিয়ে যাওয়ার মধ্যে। এই বইটা পড়া বা এর অংশগুলো জানাটা তাহলে এত জরুরি কেন? দেখুন, বইটা পড়ার আসল লাভটাই এখানে। এটা আমাদের সামনে একটা আয়নার মতো কাজ করে। আয়না? হ্যাঁ, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের যে মূল্যবান সময় আর মনোযোগ সেটা কোথায় খরচ হচ্ছে। আর শুধু তাই না, পথও দেখায় কিভাবে এই ডিজিটাল আসক্তির যে অদৃশ্য শিকল সেটা ছিঁড়ে বেরিয়ে এসে নিজের জীবনের চালকের আসনে বসা যায়। এটা শুধু সময় বাঁচানো নয়, এটা আসলে জীবনটাকে আরও অর্থপূর্ণ করে তোলার একটা পথ। তাহলে যদি একটু গুছিয়ে বলি, বইয়ের এই অংশ অনুযায়ী ডোপামিন ডিটক্সের মূল উপকারিতাগুলো কি দাঁড়াচ্ছে? ধৈর্য বাড়ছে, মনোযোগ গভীর হচ্ছে, বড় এবং হয়তো একটু কঠিন সেই সব কাজ করার ইচ্ছা বা আগ্রহ তৈরি হচ্ছে, আর ছোট ছোট যে ডিজিটাল ডিস্ট্র্যাকশনগুলো সেগুলো আর আগের মতো টানতে পারছে না। একদম। বইটিতে একটা বেশ জোরালো প্রশ্ন রাখা হয়েছে দেখলাম, আমাদের জীবন কি শুধুই মোবাইলের নোটিফিকেশনের তালে চলবে, নাকি আমরা নিজেদের নিয়ন্ত্রণে চালাবো? বেশ ভাবনার প্রশ্ন। তাহলে করণীয়টা কি, উপায়টা কি? করণীয়টা হলো নিয়ন্ত্রণটা নিজেদের হাতে তুলে নেওয়া। আর বইটির সবচেয়ে বাস্তবসম্মত পরামর্শ হলো শুরুটা করতে হবে ছোট আকারে। ছোট আকারে মানে হুট করে সব কিছু বন্ধ করে দেওয়ার প্রয়োজন নেই, বা সেটা হয়তো বাস্তবসম্মতও নয় অনেকের জন্য।
হয়তো আজকেই শুধু 1 ঘন্টার জন্য সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে দূরে থাকার চেষ্টা করা। শুধু 1 ঘন্টা? হ্যাঁ, শুরু করার জন্য 1 ঘন্টায় যথেষ্ট। সেই সময়টাতে অন্য কিছু করা, হতে পারে সেটা কয়েক পাতা বই পড়া, নিজের ভাবনাগুলো হয়তো একটা ডায়েরিতে লেখা বা খোলা হাওয়া একটু হেঁটে আসা। বইটিতে এটাও স্বীকার করা হয়েছে যে শুরুতে এটা কঠিন মনে হতে পারে, অস্বস্তি লাগতে পারে, মন হয়তো বারবার ফোনের দিকে টানবে। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। কিন্তু যদি কেন্দ্রে করা যায়, মানে লেগে থাকা যায়, তাহলে মস্তিষ্ক ধীরে ধীরে এই নতুন অভ্যাসে মানিয়ে নেবে, নিজেকে নতুন করে সেট করবে, রিওয়ায়ার করবে বলতে পারেন। তবে বইয়ের শেষের দিকের একটা সতর্ক বার্তাও মনে রাখা দরকার। কি সেটা? জীবন আর সময় দুটোই কিন্তু সীমিত। এখনই যদি আমরা এর নিয়ন্ত্রণ না নিই, তাহলে হয়তো এমন একটা সময় আসবে যখন শুধুই আফসোস করতে হবে। এটা সত্যি। এই পুরো আলোচনাটা বা বইয়ের এই অংশটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করায়। প্রশ্নটা হলো, আমরা জীবনে আসলে কি অর্জন করতে চাই? সেই লক্ষ্যগুলো কি এই ক্ষণিকের ডিজিটাল আনন্দের চেয়ে বড় নয়? দারুণ পয়েন্ট। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বইয়ের এই অংশের আলোকে যা বুঝলাম তা হলো আধুনিক ডিজিটাল জীবনযাত্রা কিভাবে ডোপামিনের মাধ্যমে আমাদের মনোযোগকে একরকম নিয়ন্ত্রণ করছে, এবং কিভাবে ডোপামিন ডিটক্সের মতো একটা সচেতন প্রচেষ্টা আমাদের সেই মনোযোগ আর জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। এই অংশটার শেষে কিছু প্রশ্ন রাখা হয়েছে, যেগুলো আমাদের সবারই একান্তে ভাবা উচিত বলে আমার মনে হয়। কি সেই প্রশ্নগুলো? যেমন, আজ ঠিক কতটা সময় আমরা হয়তো নিজের অজান্তেই ফোনের স্ক্রিনে তাকিয়ে কাটিয়ে দিলাম? যদি এই সময়টা নিজের স্বপ্ন বা লক্ষ্যের পেছনে বিনিয়োগ করা হতো, তাহলে আজ আমরা কোথায় থাকতে পারতাম? আর জীবনের আসল আনন্দটা কোথায়? কেবলই স্ক্রোল করতে থাকা নতুন নতুন ফিডে, নাকি নিজের হাতে গড়া কোনো সাফল্যে বা প্রিয়জনদের সাথে কাটানো ভালো কিছু মুহূর্তে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বইয়ের কথা অনুযায়ী সিদ্ধান্তটা তাহলে আমাদের প্রত্যেকের নিজের। আমরা কি এই ছোট ছোট ক্ষণস্থায়ী ডিজিটাল আনন্দের স্রোতে গা ভাসিয়ে দেব, নাকি জীবনের বৃহত্তর অর্থ, গভীরতর আনন্দ আর দীর্ঘমেয়াদী লক্ষ্যের পথে হাঁটব? এই প্রশ্নগুলো নিয়েই না হয় আজকের মতো থামা যাক। ভাবার অনেক অবকাশ রইল। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।